মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ষট পঞ্চাশৎ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মহারাজ শান্তনুর বংশ রক্ষার জন্য মাতা সত্যবতীর অনুরোধে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম দিয়েছেন। শূদ্রা দাসীর গর্ভে জন্মানো বিদুরের জন্মকে মহান প্রমাণ করার জন্য তাকে ধর্মরাজের অবতার হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এবারে নিজের তত্ত্বাবধানে ভীষ্ম যেমন কুরু রাষ্ট্রের সামগ্রিক সমৃদ্ধি ঘটিয়েছিলেন, তেমনি কুরু বংশের ধারায় যে তিনটি বালককে তিনি বিচিত্রবীর্যের পুত্র হিসাবে পেয়েছিলেন তাদের তিনি মানুষ করতে লাগলেন পিতার মমতায়। ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জাতকর্মাদি থেকে আরম্ভ করে উপনয়ন সংস্কার পর্যন্ত সবই একে একে সম্পন্ন করালেন ভীষ্ম। মনে রাখতে হবে, সেই যুগের নিয়মে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন বর্ণের মানুষেরই উপনয়ন হতো। ক্ষত্রিয় যারা ভবিষ্যতে রাজ্য রক্ষা, প্রজা পালনের মতো গুরু দায়িত্ব বহন করবেন, তারা শুধু রাজার ছেলে বা শাসক সম্প্রদায়ের প্রতিভু বলে নিরন্তর সুখভোগ করে যাবেন এমনটি হতো না সেকালে। পড়াশোনা, ব্রহ্মচর্য, অস্ত্র শিক্ষার জন্য একজন ক্ষত্রিয়কে যথাসম্ভব কৃচ্ছ সাধন করতে হতো এবং এই কৃচ্ছ সাধনের প্রথম সোপান ছিল গুরুকুলে গিয়ে বেদাধ্যয়ন করা। ধৃতরাষ্ট্র, পাণ্ডুদের উপনয়ন সংস্কার হয়ে গেলে ভীষ্ম তাদের গুরুকুলে বেদ পড়াতে পাঠালেন। তাঁরা ব্রহ্মচারী হয়ে মুনি ঋষির অরণ্য আশ্রমে বেদ পাঠ শেষ করে আরও অনেক পড়াশোনা করলেন। বেদের সঙ্গে বেদের ছন্দ, শিক্ষা, ব্যাকরণ, জ্যোতিষ এইসব বেদাঙ্গও তাঁদের জানতে হতো, কারণ রাজারা সেকালে যজ্ঞ করতেন এবং যাজ্ঞিক ব্রাহ্মণদের রীতিনীতি নিয়ম সম্বন্ধে তাঁদের অবহিত থাকতে হতো। ইতিহাস পুরাণও কিছু পড়তে হতো। অবশ্য ইতিহাস বলতে পরবর্তীকালে যেমন রামায়ণ, মহাভারত বোঝাতো, ধৃতরাষ্ট্র, পাণ্ডুরা নিশ্চয়ই তা পড়েননি। তবে ব্রাহ্মণ গ্রন্থগুলির মধ্যে রাজাদের কথাবার্তা যা কিছু আছে, অথবা তাঁদের অতীত সময়ের যে সমস্ত পুরা কাহিনী আছে, সেগুলি তাঁদের জানতে হতো। মহাভারতের মধ্যে নানা প্রসঙ্গে নানা বিশিষ্ট রাজকাহিনী শুনতে পাওয়া যায়, যা কখনো ধৃতরাষ্ট্রকে শোনানো হচ্ছে, অথবা তাঁরা নিজেরাও কখনো পুরা কাহিনী অন্যের কাছে বলছেন। এই পুরাতন পুরাণ কাহিনী রাজাদের শোনানো হতো এই কারণে, যাতে কাহিনী শুনে শ্রোতা রাজা নিজের শাসন পথ ঠিক করতে পারেন। পাঠক্রমের সঙ্গে সঙ্গে ক্ষত্রিয়ের পক্ষে শারীর শিক্ষা এবং অস্ত্র শিক্ষা ছিল আবশ্যিক বিষয়। শারীর শিক্ষার শুরু দৌড়ানো দিয়ে এবং মল্লযুদ্ধের অভ্যাসটা ছিল মাধ্যমিক পাঠ, কারণ যুদ্ধক্ষেত্র থেকে রাজাকে পালাতে হতে পারে, সেই জন্য দৌড়ানোটা শেখা চাই। আবার যুদ্ধক্ষেত্রে অস্ত্রভার সব শেষ হয়ে গেলে পরস্পর মল্লযুদ্ধই সেখানে রীতিমতো ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এর সাথে সাথে ধনুর্বেদ, অশ্বযুদ্ধ, গদাযুদ্ধ, অশীযুদ্ধ এবং হস্তিযুদ্ধ এই সমস্ত শিক্ষায় তিন কুরু রাজকুমারকে দেওয়া হলো। ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ ছিলেন, তাই অন্য কোনো যুদ্ধই তার পক্ষে সুবিধাজনক হলো না, কিন্তু ধৃতরাষ্ট্রের শারীরিক শক্তি ছিল অসীম এবং সে শক্তি অন্য সবার চাইতেই তাঁর বেশি ছিল। স্বাভাবিকভাবেই পাণ্ডু ধনুক চালনায় সব থেকে কৃতী হয়ে উঠলেন, কিন্তু ধনুর্বেদ, অশীযুদ্ধ কিংবা মল্লযুদ্ধ কোনোটাই যিনি ভালো করে শিখতে পারলেন না, তিনি হলেন বিদুর। তার স্বভাবটা যেহেতু অনেকটাই ছিল ব্রাহ্মণের মতো, তাই তিনি খুব ভালো করে শিখলেন ধর্মনীতি, রাজনীতি এবং সাধারণ নীতি। মহাভারতের কবি মন্তব্য করেছেন, তিন ভুবনে বিদুরের মতো ধর্মজ্ঞ এবং নীতিনিষ্ঠ ব্যক্তি তখন আর কেউ ছিলেন না। বলাই বাহুল্য, এ ধর্ম পুষ্প কিংবা বিল্লপত্রের ধর্ম নয়। এ ধর্ম রাজ্য শাসনের আইন থেকে আরম্ভ করে জনহিতকর সমস্ত নীতিশাস্ত্রকেই বোঝায়। ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর এই তিনটি পুত্রই যখন বিদ্যালাভের শেষ প্রান্তে এসে দাঁড়ালেন, তখন তাঁরা পূর্ণ যুবক। তিনজনকে দেখেই হস্তিনার লোকেরা ভরসা পেতে শুরু করল। নিজেরা বলাবলি করতে লাগলো, শান্তনুর বংশ একেবারে লুপ্ত হয়ে যায়নি। রাজা ভাগ্য করেছিলেন বটে, তাই এমন তিনটি ছেলে জন্মেছে এই বংশে। সত্যবতী এবং ভীষ্মের চেষ্টায় হস্তিনার রাজবংশ পুনরুত্থিত হয়েছে দেখে পৌর জনপদবাসীরা এই তিন পুত্রের জন্ম সম্বন্ধ নিয়ে আর মাথা ঘামায়নি। তারা বলেছে, ধন্য জননী বটে এই অম্বিকা আর অম্বালিকা, যাঁদের ঘরে এমন বীর পুত্র জন্ম নিয়েছে। আর দেশ বটে আমাদেরই হস্তিনাপুর, যেখানে ভীষ্মের মতো এমন মহামতি মানুষ রয়েছেন। ব্রাহ্ম সংস্কার, অস্ত্র শিক্ষা এবং পুরো জনপদবাসীদের প্রশংসায় রঞ্জিত হওয়ার পর রাজবাড়ির যুবকদের সামনে একটি মাত্র লক্ষ্য বাকি থাকে, রাজ সিংহাসন। তবে আশ্চর্যের ব্যাপার হলো, মহাভারতের কবি এমন অনাড়ম্বর ব্যঞ্জনায় কুরু বংশের রাজকুমারের অভিষেক বর্ণনা করেছেন যে আমাদের সন্দেহের উদ্রেক হয়।
মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। মহারাজ শান্তনুর বংশ প্রায় লুপ্ত হতে বসেছিল। অধিষ্ঠিত রাজা মারা গেছেন, এতদিন পর রাজ সিংহাসন পূর্ণ হতে চলেছে, অথচ সেই অভিষেকের কোনো আড়ম্বর নেই। মহাভারতের কবি সংক্ষেপে লিখলেন, ধৃতরাষ্ট্রের চক্ষু না থাকায় তিনি পৈতৃক রাজ্যের অধিকার পেলেন না। অন্যদিকে বিদুর যেহেতু ব্রাহ্মণের ঔরসে শূদ্রার গর্ভজাত সন্তান, তাই তিনি কোনোভাবেই রাজ্যের অধিকারী হতে পারেন না। বাকি রইলেন পাণ্ডু, তিনি রাজা হলেন। নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন, মহাভারতের কবির এই আকস্মিক এবং অনাড়ম্বর ভাষণে ভীষণভাবে মনে হয় কে রাজা হবেন এই নিয়ে রাজপরিবারের ভেতরে এবং বাইরে অনেক কথা হয়েছিল, কিন্তু কথাগুলি যেহেতু কারো কাছে সুখকর নয়, তাই সেসব কথার মধ্যে তিনি যাননি। কথাগুলি কেন সুখকর নয় তার কারণ হলো সেকালের আইন। সবাই জানেন সেকালে রাজতন্ত্র বংশ পরম্পরায় চলত এবং রাজবংশের জ্যেষ্ঠ পুত্রই রাজা হতেন। এই নিয়মের ব্যত্যয় বা ব্যতিক্রম যখন ঘটত তা আইন অনুসারেই ঘটত। তো এই আইনটা কি? সেকালের আইনের বই বলতে বোঝায় ধর্মশাস্ত্রগুলিকে, যেমন মনু সংহিতা, শুক্রনীতি, বৃহস্পতি নীতি ইত্যাদি। মনু লিখেছেন, তৎকালীন দিনে নিয়ম ছিল কেউ যদি নপুংসক হন, সমাজে পতিত হন, কেউ যদি কানে কালা বা জন্মান্ধ হন, তার পক্ষে রাজা হওয়া সম্ভব নয়। এই নিষেধের মধ্যে বাস্তব কারণ অবশ্যই আছে। রাজাকে হতে হবে সদা সতর্ক এবং শারীরিক দিক দিয়ে অত্যন্ত নীরোগ এবং বিকারহীন। শুক্রনীতিতে আছে, রাজবংশের জ্যেষ্ঠ পুত্রটি যদি মুখ, বধির, অন্ধ অথবা কুষ্ঠরোগী হন, তবে তার পরের ছোট ভাই রাজ্য পাবেন, নয়তো সেই বিকারী রাজার বড় ছেলে রাজ্য পাবেন। আবার এখানে বিদুরের রাজা হওয়ার প্রশ্নই আসে না, কারণ তিনি জাতিতে পারশব। ব্রাহ্মণের ঔরসে কামনাবশত যে পুত্রটি শূদ্রার গর্ভে জন্মেছে, আইনের পরিভাষায় তার নাম পারশব। বিদুর হলেন পারশব, তাই তিনিও রাজ্য পেলেন না, পেলেন ধৃতরাষ্ট্রের ছোট ভাই পাণ্ডু। তবে বিদুরের গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি পাণ্ডু রাজা হয়ে বসার সঙ্গে সঙ্গে। একটি ছোট্ট আলোচনা সভা বসলো। এই আলোচনা সভা হচ্ছে দুজন মানুষের মধ্যে, রাজবাড়ির জ্যেষ্ঠতম ব্যক্তি ভীষ্ম আর কনিষ্ঠতম বিদুর। বিদুর যে পাণ্ডুর মন্ত্রিসভায় মন্ত্রী নিযুক্ত হয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই, তবে এই আলোচনা মন্ত্রী বিদুরের আলোচনা নয়। এখানে ভীষ্ম এই রাজবংশের এক গুরুত্বপূর্ণ বিষয় বিদুরের সঙ্গে আলোচনা করতে বসেছেন। অনুমান করা যায় এতদিনে যৌবনপ্রাপ্ত ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর তাঁদের অনন্য সদৃশ জন্মবৃত্তান্ত জেনে গেছেন এবং একথা লুকিয়ে রাখার নিয়ম বা অস্বাচ্ছন্দ্য কোনোটাই ছিল না সেকালে। তবুও লুপ্তপ্রায় শান্তনুর বংশ টিকিয়ে রাখতে কত কাণ্ড করতে হয়েছিল সেটা বোঝানোর জন্য ভীষ্ম বললেন, জানো বিদুর, এই আমি, জননী সত্যবতী এবং অবশ্যই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, তিনজনে মিলে কি চেষ্টাই না করেছি এই লুপ্তপ্রায় শান্তনুর বংশকে পুনঃস্থাপন করার জন্য। তা এখন সেই বংশের 3টি অঙ্কুর হলে তোমরা 3 জন, যারাই কুলতন্তুকে অচ্ছিন্ন রেখে দিয়েছ এবং তোমাদের উপর আমরা নির্ভর করি। এবারে ভীষ্ম বিদুরের সঙ্গে ব্যক্তিগত আলোচনার সূচনা করছেন। ভীষ্ম বললেন, তোমার এবং আমার দুজনকে একটা কাজ করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের এই বংশ সাগরের মতো বৃদ্ধি পায়। ভীষ্ম এই যে বংশের সাগরোপম বৃদ্ধি চান, তার একটা কারণ সহজেই অনুমান করা যায়। তিনি চিত্রাঙ্গদের মৃত্যু দেখেছেন, তার ছোট ভাই বিচিত্রবীর্যের মৃত্যুও দেখেছেন। এই দুটি মৃত্যুর পর শান্তনুর বংশ যেভাবে লুপ্ত হয়ে যেতে বসেছিল তাতে তিনি শঙ্কিত ছিলেন। শেষ পর্যন্ত বেদব্যাসের করুণায় এই বংশ কোনো মতে রক্ষা পেয়েছে বটে, কিন্তু শঙ্কা এখনো যায়নি। শান্তনুর রাজবাড়ি যদি আরো কয়েকটি পুত্রকন্যায় ভরা থাকতো তাহলে এমন সংকট আসতো না। এখন ভীষ্ম চান সংসারে এমন বউ আসুক যার অনেক পুত্র হবে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ৭৫০ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।